লাভ ইউ জামাইজান লিখে একটা অচেনা ছেলের আইডিতে সেন্ড করে দেয়। সেন্ড করে নিজের দুই বান্ধবীর দিকে কাঁদো কাঁদো মুখ করে তাকায় সে। দুজনেই তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তের বুক কাঁপছে। এখন এই ছেলেটা যদি তাকে বকা দেয় তাহলে কি লজ্জায় পড়তে হবে তাকে। কোন দুঃখে যে সে বান্ধবীদের সাথে ট্রুথ দেয়ার খেলতে গিয়েছিল, তা না হলে আজ এই দিনটা তার দেখতে হতো না। জিমিন তের ফোনের দিকে তাকিয়ে বলল, কি রে তে? ছেলেটা রিপ্লাই দিল? তে ফোনের দিকে তাকিয়ে বলল, না রে, কোনো রিপ্লাই দেয়নি। জেনি বলে উঠল, দোস্ত আবার একটা মেসেজ দিয়ে দেখ। তে আবারও টাইপ করে, আমার সোনা বাবু জামাইটা কই? কিন্তু ওপাশ থেকে রিপ্লাই এলো না। জিমিন বিরক্ত নিয়ে বলল, আর একটি পাচ্ছিস কিন্তু রিপ্লাই কেন দিচ্ছিস না ভাই? শুনতে, যতক্ষণ পর্যন্ত না রিপ্লাই দেয় তুই মেসেজ দিয়েই যা, আমরাও দেখি এই বেটা কতক্ষণ চুপ করে থাকে। তে একরাশ বিরক্ত নিয়ে আবারও টাইপ করে, আমার শালিকের বাচ্চার মতো জামাইটারে কি কাকে ছো মেরে নিয়ে গেল? আমি অনেক চিন্তায় আছি, প্লিজ জামাই যান আমার মেসেজে রিপ্লাই দিন। এইবারেও ওপাশ থেকে কোনো রিপ্লাই এলো না। তিন বান্ধবী হতাশ হলো, মুখ গোমড়া করে বসে রইল সবাই। পার্টি অফিস থেকে আলোচনা সভা শেষ করে গাড়িতে উঠে বসে স্বনামধন্য এমপি জিয়ন জাংকুক। এই গরমে অবস্থা খারাপ তার। ড্রাইভারকে গাড়ির এসি পাওয়ার বাড়াতে বলে। পাঞ্জাবির বোতামগুলো খুলে দেয় জাংকুক, মাথা এলিয়ে দেয় সিটের সাথে। তারপর মুখ শক্ত করে পকেট থেকে ফোন বের করে। এত এত মেসেজ কোন বেদব দিছে তাকে। দেখছে সে কোনো রিপ্লাই দিচ্ছে না, তবুও মেসেজ দিয়ে যাচ্ছে। মেসেজ দাতাকে এই মুহূর্তে সামনে পেলে চাপতে সব দাঁতগুলো ফেলে দেবে সে। কিন্তু ফেসবুক নোটিফিকেশনে গিয়ে ভুরু কুচকে আসে তার। একটা অচেনা মেয়ের আইডি থেকে আসা কিছু মেসেজ আর একটা ছবি। ছবিতে চোখ পড়তেই তার হৃদয় থমকে যায়। ছবিটি একপাশ থেকে তোলা, একটি মেয়েলি নীল গভীর চোখ, চোখে চিকন করে কাজল দেওয়া, চোখে তার একরাশ জমে থাকা ভয়। কানে সাদা পাথরের একটি ঝুমকা, কানের পিঠে গুজে রাখা বেবি কাট চুল। কিন্তু মেয়েটি পুরো মুখ স্পষ্ট নয়, মুখের তিন ভাগের এক ভাগ দেখা যাচ্ছে। জাংকুক শান্ত চোখে চেয়ে দেখে তা। কারো চোখ বুঝি এত সুন্দর হয়? তার মন শুধু একটা কথাই উচ্চারণ করলো, এই চোখের মালিককে তার চাই এখন এই মুহূর্তে। সে অধৈর্য হয়। জাংকুকের চোখের পলক পড়ে না, বুকের ভিতরে ড্রিম ড্রিম আওয়াজ হয় তার। তারপর জাংকুকের চোখ পড়ে মেসেজের দিকে, আই লাভ ইউ জামাইজান আমার সোনা বাবু জামাইটা কই? আমার শালিকের বাচ্চার মতো জামাইটারে কি কাকে ছো মেরে নিয়ে গেল? আমি খুব চিন্তায় আছি, প্লিজ জামাইজান মেসেজের রিপ্লাই দিন। শেষের মেসেজটা পড়ে কেসে উঠল জাংকুক। গাড়ির সামনের সিটে থাকা জাংকুকের অ্যাসিস্ট্যান্ট যেও পিছনের দিকে ঘুরলো। কি হয়েছে ভাই? জাংকুক শান্ত কণ্ঠে বলল, কিছু না, পানির বোতলটা একটু দে তো যেও। যেও জাংকুককে পানির বোতল দেয়। জাংকুক ঢক ঢক শব্দ তুলে কয়েক ঢোক পানি খায়, তারপর ব্যস্ত হাতে টাইপ করে, আপনার শালিকের বাচ্চা জামাইজানকে কাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল বউজান, কিন্তু আমি তখন কাককে বলেছি তুমি যদি আমায় তুলে নিয়ে যাও তবে আমার বউজান গিয়ে তোমার জামাইকে তুলে নিয়ে আসবে। পরে কাক আমায় রেখে গেছে। এখন আপনি কোথায় আছেন বউজান? আপনি ঠিকানা বলুন, আমি আপনার কাছে আসছি। হঠাৎ টুং শব্দে নিস্তব্ধতার ভিতর যেন বোমা ফাটলো। তিন বান্ধবী ঝাঁপিয়ে পড়লো তাদের পাশে ঘাসের উপরে ফেলে রাখা ফোনের উপর। তে ফোনের লক খুলে মেসেজ অপশনে যায়। হাত কাঁপছে তার। নিশ্চিত ছেলেটা তাকে অনেক বকা দিয়েছে, কিন্তু মেসেজ পড়ে মুখ হা হয়ে যায় তের। কি লিখেছে লোকটা? তেকে ফোনের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে জিমিন ছো মেরে তের হাত থেকে ফোনটা নিয়ে জোরে জোরে পড়তে শুরু করে, আপনার শালিকের বাচ্চার মতো জামাইজানকে কাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল বউজান, কিন্তু তখন আমি কাককে বলেছি তুমি যদি আমায় তুলে নিয়ে যাও তবে আমার বউজান গিয়ে তোমার জামাইকে তুলে নিয়ে আসবে। পরে কাক আমায় রেখে গেছে। এখন আপনি কোথায় আছেন বউজান, ঠিকানা বলুন, আমি আপনার কাছে আসছি। মেসেজ পড়ে জিমিনের জেনি হো হো করে হেসে ওঠে। জেনি হাসি চেপে তের থুতনি ধরে বলে, বউজান আপনার শালিকের বাচ্চার মতো জামাইকে মেসেজ দিয়ে বলুন আপনি কোথায় আছেন। তে জেনির পিঠে ধারাম করে একটি কিল বসায়। জিমিন তের কাছ থেকে ফোন নিয়ে বলে, দোস্ত লেখ, কলেজের মাঠে বসে আছি, আমায় এখান থেকে নিয়ে যান। তে ভয় ভয় বলে, বান্ধবী সত্যি সত্যি যদি ছেলেটা কলেজে চলে আসে তখন কি করব? জেনি
তের মাথায় একটি গাঁটটা মেরে বলে, সাধে কি তোকে সবাই গাধি বলে? আরে কোথাকার কোন ছেলে এখানে আসবে কোথা থেকে? বান্ধবীদের কথায় তে আবারও কাপা কাপা হাতে টাইপ করে, আমি আমার কলেজের মাঠে বসে আছি জামাইজান। মেসেজে আসার শব্দে জাঙ্কুক কপাল থেকে হাত সরায়, নোটিফিকেশনে গিয়ে মেসেজে চোখ বুলে একবার, তারপর জেহপের দিকে নিজের ফোন এগিয়ে দিয়ে বলে, জেহপ জাস্ট 2 মিনিটের মধ্যে এই আইডির লোকেশন ট্যাগ করে আমায় বলবি। জেহপ জাঙ্কুকের কাছ থেকে ফোন নিয়ে লোকেশন ট্যাগ করে বলে, ভাই এটার লোকেশন তো কলেজের কাছে দেখাচ্ছে। জাঙ্কুক ঠোঁট কামড়ে বলে ওঠে, কোন কলেজ? জেহপ একটু হেসে বলে, ভাই আপনার ছোট বোন যে কলেজে পড়ে ওই কলেজে। জাঙ্কুক বাঁকা হাসে, মনে মনে আওড়ায়, আমি আসছি বৌজান, রেডি থাকেন, আপনার শালিকের বাচ্চা আপনার কাছে উড়ে উড়ে আসছে। তারপর ফোনে টাইপ করে, আমি আসছি বৌজান, আপনি একটুখানি অপেক্ষা করেন। জেহপ গাড়ি ঘোড়া। জাঙ্কুকের কথায় জেহপ অবাক হয়ে বলে, কেন ভাই বাড়িতে যাবেন না? না। কিন্তু কেন ভাই? জেহপের কথায় জাঙ্কুক বিরক্ত হয়ে বলে, বাড়ি যাব না, কলেজে যাব, তুই তাড়াতাড়ি গাড়ি ঘোড়া। জেহপ ঠোঁট গোল করে বলে, ওহ ভাই বুঝছি, আপনি কলেজে আপনার বোনকে আনতে যাবেন। জাঙ্কুক চোখ বুজে শান্ত স্বরে বলে, না, বউ আনতে। কথাটা জেহপের কানে যাওয়া মাত্রই যেন তার মাথায় বাজ পড়লো। তৎক্ষণাৎ পিছনে ঘুরে বিস্ময় স্বরে চেঁচিয়ে উঠল, ভাই আপনি বিয়ে করেছেন? কবে, কখন, কিভাবে আপনি পারলেন ভাই আমাকে না জানিয়ে বিয়ে করতে? জেহপের চেঁচানো স্বর এতটাই শব্দ ছিল যে জাঙ্কুক বিরক্ত হয়ে দু হাতে নিজের কান চেপে ধরে। ড্রাইভার আটকে গাড়ি ব্রেক কষে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে, গাধার বাচ্চা কোথাকার, কেউ এত জোরে চেঁচায়? জেহপ মুখ গোমড়া করে বলে, সরি ভাই। জাঙ্কুক নিজের হাত ঘড়ির দিকে তাকালো, কলেজ ছুটি হতে আর মাত্র 35 মিনিট বাকি। জাঙ্কুক একটি তপ্ত শ্বাস ছাড়লো, তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আঙ্কেল জাস্ট 20 মিনিটের মধ্যে কলেজে পৌঁছাতে চাই, তাড়াতাড়ি ড্রাইভ করুন। ড্রাইভার আচ্ছা বলে গাড়ি ঘোরালো কলেজের পথে। যা, বন্ধ হয়ে গেল। কথাটি বলে মুখ গোমড়া করে নেয় জিমিন। অচেনা সেই ছেলের আইডি থেকে আরো একটা মেসেজ পেয়েছিল তারা, কিন্তু পুরো পড়ার আগেই ফোনের চার্জ না থাকায় ফোনটি বন্ধ হয়ে গেল। তে নিজের আশেপাশে একবার তাকায়, এখানে শুধুমাত্র তারা তিনজনই বসে আছে, আর সবাই ক্লাস নয়তো ক্যান্টিনে রয়েছে। তখন তাদের হিসাব বিজ্ঞান ক্লাস ছিল, কিন্তু হঠাৎ করে স্যার অসুস্থ হয়ে পড়ায় তাদের ক্লাসটা অফ হয়ে গেছে। তাই তারা তিনজন কলেজের মাঠের ডান সাইডে কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে বসে রয়েছে। তে একবার নিজের দুই বান্ধবীর দিকে তাকিয়ে বলে, চল না আমরা বাড়ি চলে যাই, এই ঘাসের ভিতরে আর কতক্ষণ বসে থাকবি? জিমিন তেকে ব্যঙ্গ করে বলল, কেন বৌজান, আপনার শালিকের বাচ্চার মতো জামাইজান আসছে আপনাকে নিতে, আর আপনি চলে যেতে চাইছেন? জেনি বলে ওঠে, আরে ছুটি আরো 8 ঘন্টা বাকি আছে, চল না তিনজনে মিলে ফুচকা খেয়ে আসি। জেনির কথায় জিমিনও রাজি হলো। তে প্রথমে রাজি হতে না চাইলো, কিন্তু দুই বান্ধবীর জোড়াজোড়িতে তাকে হার মানতে হলো। তারপর তারা তিনজন মিলে কলেজ থেকে বেরিয়ে যায় ফুচকা স্টলের দিকে। ভাই আমরা কলেজে পৌঁছে গেছি। জেহপের কথায় জাঙ্কুক কপাল থেকে হাত ছড়ায়, তারপর কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে হুড়মুড়িয়ে নামে। জাঙ্কুককে ওভাবে নামতে দেখে জেহপ গাড়ির ভিতর থেকে নামতে নামতে চেঁচিয়ে ওঠে, ভাই আপনি কোথায় যাচ্ছেন? আজ আপনার সাথে কোনো গার্ড নেই, যদি কেউ হামলা করে বসে। জাঙ্কুক ততক্ষণে কলেজের গেট পেরিয়ে গেছে। জাঙ্কুক কলেজের মাঠের চারপাশে চোখ বুলায়, কলেজের মাঠে কোনো মেয়েকে সে না দেখতে পেয়ে তার ভুরু কুঁচকে আসে। তার হঠাৎ করে হয়ে যাওয়া বউটা কি তাকে মিথ্যে কথা বলল? মাঠে বসে রয়েছে এমন কোনো মেয়েকে সে দেখতে পাচ্ছে না। জাঙ্কুক নিজের পেছনের দিকে ঘুরে তাকিয়ে দেখলো জেহপ তার দিকে এগিয়ে আসছে। জাঙ্কুক তার হাত নেড়ে জেহপকে তার পিছন পিছন আসতে বারণ করে, তারপর গটগট পায়ে এগিয়ে যায় কলেজে প্রফেসরের রুমে। স্যার আমি কি ভিতরে আসতে পারি? কারো গম্ভীর গলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকায় প্রিন্সিপাল। দরজায় থাকা মানুষটার মুখ দেখে চমকে ওঠেন তিনি, এমপি জিওন জাঙ্কুক। হঠাৎ তার কলেজে? তিনি বসা থেকে দ্রুত উঠে দাঁড়ান, তারপর বিনয়ী স্বরে বলেন, অবশ্যই আপনি ভিতরে আসুন। জাঙ্কুক মুখ গম্ভীর করে প্রিন্সিপালের রুমে ঢোকে। প্রিন্সিপাল জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, প্লিজ বসুন। জাঙ্কুক কাঠের চেয়ার টেনে বসে, তারপর প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলে, আমাকে একটা
হেল্প করতে পারবেন স্যার? প্রিন্সিপাল হেসে উত্তর দিলেন, হ্যাঁ অবশ্যই, আপনি বলুন, আমি আপনাকে কি ধরনের সাহায্য করতে পারি? জাঙ্কুক চোখ বুজে তারপর শান্ত কণ্ঠে বলে, নাম কিম তেইয়ং, শ্রেণী ইন্টার ফার্স্ট ইয়ার, রোল নম্বর 198, শাখা ব্যবসায়, লম্বায় 5 ফিট 3, গায়ের রং ফর্সা, হাঁটু পর্যন্ত ঢেউ কাটা চুল, ওজন 47 কেজি, বয়স 16 বছর 8 মাস 13 দিন। এই মেয়েটিকে এক্ষুনি ডেকে দিন। প্রিন্সিপাল হা করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। শুধু নাম, রোল আর শাখা বললেই তো তিনি ডেকে দিতেন। এত কিছু বলার তো কোনো কারণ বুঝতে পারলেন না তিনি। প্রিন্সিপালকে চুপ থাকতে দেখে জাঙ্কুক চোখ বন্ধ অবস্থায় বলল, স্যার ডেকে দিন প্লিজ, আমার খুব তাড়া আছে। প্রিন্সিপাল এবার একটু ঝেড়ে কাশলেন, তার বেল বাজিয়ে পিয়নকে ডাকলেন। পিয়ন আসতেই নাম ঠিকানা বলে সে ডাকতে পাঠালেন। পিয়নও সাথে সাথে দৌড়ে গেল। 10 মিনিট বাদে পিয়ন এসে জানালেন, স্যার ব্যবসায়ী শাখায় হিসাব বিজ্ঞান ক্লাস ছিল, কিন্তু স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ক্লাস বন্ধ হয়ে গেছে, তাই ব্যবসা শাখার ছেলেমেয়েরা সবাই বাড়ি চলে গেছে। পিয়নের কথা শেষ হতেই জাঙ্কুক চোখ মেলে তাকায়, জিভ দিয়ে নিজের শুকনো ঠোঁট ভিজিয়ে নেয় একবার। কাঠের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় জাঙ্কুক, তারপর প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলে, আপনাকে বিরক্ত করার জন্য সরি স্যার। প্রিন্সিপাল জোরপূর্বক হেসে বলেন, না না, কি যে বলেন, এর এমন কি ব্যাপার? জাঙ্কুক গম্ভীর স্বরে বলে, আজ তাহলে আমি আসি স্যার, ভালো থাকবেন। জাঙ্কুক বড় বড় পা ফেলে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে নিজের গাড়ির কাছে আসে। জিওপ গাড়ির দরজা খুলে দিতেই উঠে বসে জাঙ্কুক। জিওপ খেয়াল করছে জাঙ্কুকের মুখটা কেমন যেন থমথমে। জিওপ গাড়িতে উঠে বসে, তারপর পিছন ঘুরে তাকিয়ে বলে, ভাই এখন কি আমরা বাড়িতে যাব? না। জাঙ্কুকের না কথা শুনে জিওপ অবাক হয়ে বলে, তাহলে এখন আমরা কোথায় যাব ভাই? জাঙ্কুক ঠান্ডা কণ্ঠে বলে, জিয়ন বাড়িতে। জিওপ বিস্মিত নয়নে জাঙ্কুকের দিকে তাকায়, সে কি ঠিক শুনছে? জিওপ বলে ওঠে, ভাই আপনি ঠিক আছেন? জিওপের কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক একরাশ বিরক্ত নিয়ে বলল, জিওপ আমি যা বলছি তাই কর, প্লিজ আমায় বিরক্ত করিস না। জিওপ আর কোনো কথা না বলে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলে। জাঙ্কুকদের গাড়ি এসে থামে জিয়ন বাড়ির গেটের সামনে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে দাঁড়ায়, দৃষ্টি বোলায় নিজের সামনের দিকে। তার সামনে দাঁড়িয়ে আছে বিশাল জিয়ন বাড়ি। হঠাৎ একটা দমকা হাওয়া এসে ছুঁয়ে দেয় তাকে। জাঙ্কুক আবেশে নিজের চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই তার চোখের সামনে ভেসে ওঠে তার ছোট্টবেলার চির সুন্দর দিনগুলো। জাঙ্কুক এলোমেলো পায়ে এগিয়ে যায় সামনের দিকে। 10 বছর আগে ঠিক এরকম একটা বিকেলে নিজের পছন্দের ক্যারিয়ার গড়তে এক আকাশ অহংকার আর অভিমান নিয়ে সে এক কাপড়ে এই জীবন বাড়ি ছেড়েছিল। আজ আবার 10 বছর পর নিজের ব্যক্তিগত নারীর জন্য সে জীবন বাড়িতে পা রাখতে চলেছে। যদি কারণটা হয় তার ব্যক্তিগত নারী, তাহলে এই পৃথিবীর সবকিছুই তার কাছে তুচ্ছ। জাঙ্কুক যত সামনে এগিয়ে যাচ্ছে ততই তার শক্তি যেন ক্রমশই কমে যাচ্ছে। জাঙ্কুক এসে থামে দরজার কাছে, তারপর কাঁপা কাঁপা হাতে বাড়ির কলিং বেল বাজায়। ড্রয়িং রুমে বসে গল্প করছিল জীবন বাড়ির দুই কর্ত্রী জিন আর লিসা। কলিং বেল বাজার শব্দে তাকায় সেদিকে। জিনকে থামিয়ে দিয়ে লিসাই বলে ওঠে, ভাবি তুমি বসো, আমি দেখছি কে আসলো। জিন আর না করলেন না। লিসা দরজা খুলতেই তিনি থমকে দাঁড়ালেন। স্বপ্ন নয় তো এটা? লিসার মনে হলো যদি এটা স্বপ্ন হয় তাহলে যেন এই স্বপ্ন আর কোনোদিনও না ভাঙে। লিসাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিন বলে উঠলেন, কি ব্যাপার, কে এসেছে, কথা বলছিস না কেন? লিসা কোনো রকমে ঠোঁট নেড়ে বলল, কুকি। ছোট্ট এই বাক্যটুকু যেন জিনের কানে বাজ পড়ার ন্যায় শব্দ হলো। তিনি সময় নষ্ট না করে দৌড়ে যান দরজার কাছে। লিসাকে পাশ কাটিয়ে দরজায় থাকা ছেলেটির বুকে ঝাঁপিয়ে পড়ে। আমার কলিজাটা, আমার বাবাটা বলেই হাউমাউ করে কেঁদে ওঠেন। জাঙ্কুক ঠোঁট কামড়ে নিজের কান্নাগুলো গিলে ফেলার চেষ্টা করে। নিজের 2 হাত দিয়ে মায়ের মাথাটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে। জাঙ্কুকের চোখ পড়ে লিসার দিকে, তিনিও শাড়ির আঁচল মুখে চেপে কাঁদছেন। জাঙ্কুক ডান হাতে নিজের বুকে জড়িয়ে নেয় লিসাকে। ড্রয়িং রুমে কান্নার শব্দ পেয়ে দৌড়ে আসে রোজ। নিচে আসতেই তার পা থমকে যায়, কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করে, ভাইয়া। আচমকা শব্দ পেয়ে জাঙ্কুক মাথা তুলে সামনের দিকে তাকায়। তাকিয়ে দেখতে পায় একটি স্নিগ্ধ মুখ, তার ছোট্ট মিষ্টি বোন রোজ।
জাঙ্কুক হাত ইশারা দিয়ে বোনকে ডাকে তার কাছে আসার জন্য। রোজ দৌড়ে যায় ভাইয়ের কাছে। জাঙ্কুক বোনকেও নিজের সাথে জড়িয়ে নেয়। সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জাঙ্কুক সবার কান্না থামানোর জন্য বলে ওঠে, আম্মা, আমি এ বাড়িতে তোমাদের হাসি দেখতে এসেছি, কান্না দেখতে নয়। তোমরা যদি এত কান্না করো তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। ব্যাস, সবার কান্না বন্ধ। তারা সবাই জানে জিয়ন জাঙ্কুক এক কথার মানুষ। জিন আঁচল দিয়ে চোখ মুছে নিয়ে বাড়ির ভিতরে ঢোকেন। জাঙ্কুক বাড়ির ভিতরে ঢুকে বাড়ির প্রতিটা কোণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এই বাড়ির প্রতিটা দেয়ালে লুকানো তার শৈশব আর কৈশোর জীবনের মধুময় স্মৃতি। জাঙ্কুক তার মাকে সোফায় বসিয়ে নিজেও সোফায় বসে পড়ে। মায়ের কোলে মাথা রেখে বাচ্চাদের মতো আবদার করে, মাথায় একটু হাত বুলিয়ে দেবে আম্মা। জিন ছেলের মাথায় আদরের সহিত হাত বুলিয়ে দেয়। লিসা জাঙ্কুককে ডেকে বলে, বাবা, আমি আপনার জন্য পছন্দের পায়েস বানিয়ে নিয়ে আসি। জাঙ্কুক মুচকি এসে বলল, ঠিক আছে ছোট মা। রোজ বলে ওঠে, আমি খুব সুন্দর করে নুডলস বানাতে পারি, আমি তোমার জন্য এখনই বানিয়ে দিচ্ছি। কথাগুলো বলেই রোজ আর লিসা ছুটলো কিচেনের দিকে। জাঙ্কুক হাসে বোনের পাগলামি দেখে। হঠাৎ করে জাঙ্কুকের চোখে পড়ে সিঁড়ির কাছে দাঁড়ানো একটি মেয়ে। মেয়েটি কেমন হাসি মুখে তাকিয়েছে তার দিকে। জাঙ্কুক তার মায়ের দিকে তাকাতেই বলে, এটা কি আম্মি? জিন বলেন, ও ও প্রিয়ন্তী, প্রিয়ন্তী এদিকে আয়। প্রিয়ন্তী গুটি গুটি পায়ে জাঙ্কুকের দিকে আগায়। জাঙ্কুক প্রিয়ন্তীর থেকে চোখ সরায়, তারপর দৃষ্টি বোলায় সিঁড়ির দিকে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটাকে চোখে পড়ে না তার। তপ্ত শ্বাস ছাড়লো জাঙ্কুক। জিনের দিকে তাকিয়ে বলল, সুগার তে কই আম্মা? জাঙ্কুকের কথায় জিন বললেন, সুগার তো জ্বর আসছে, ওর রুমে ঘুমিয়ে আছে। আর তে, ও তো এখনো কলেজ থেকে ফেরেনি। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে আসে। ফেরেনি মানে? তার মতে এখন তের বাড়িতে থাকার কথা। বাড়িতে না এসে কোথায় গেছে ওই বেয়াদব মেয়েটা? জাঙ্কুক সোফা থেকে উঠে দাঁড়ায়। তারপর জিনের দিকে তাকিয়ে বলে, আম্মা, আমি সুগাকে দেখে আসি। জিন মাথা নেড়ে হ্যাঁ বলে, আচ্ছা আব্বু, যাও। জাঙ্কুক বসার ঘর থেকে চলে আসে সুগার ঘরে। জাঙ্কুক সুগার রুমে ঢুকতেই দেখে সুগা ঘুমিয়ে আছে। জাঙ্কুক ঘুমন্ত ছোট ভাইয়ের শিওরে বসে আদুরে স্পর্শে মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর গাঢ় একটা চুমু এঁকে দেয় ভাইয়ের কপালে। সে এ বাড়িতে না থাকলেও সুগা তার বাবার চোখ এড়িয়ে তার সাথে দেখা করে। জাঙ্কুক খাট থেকে উঠে দাঁড়িয়ে তারপর রুম থেকে বের হবার উদ্দেশ্যে পা বাড়াতে মেঝেতে পড়ে থাকা কিছু একটার সাথে পা পেঁচিয়ে পড়ে যেতে নেয় জাঙ্কুক, কিন্তু খাটের কর্নার ধরে নিজেকে সামলে নেয় সে। বিরক্তিতে সূচক শব্দ করে তাকাতে বুড়ো কুচকে আসে তার। নিচে থাকা জিনিসটা হাতে তুলে নেয় জাঙ্কুক। তারপর সুগাকে ব্যস্ত হয়ে ডাকে। ভাইয়ের কণ্ঠস্বর শুনে ঘুমন্ত সুগা চোখ মেলে তাকায়। বড় ভাইকে নিজের রুমে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। তড়িঘড়ি করে উঠতে নিলে জাঙ্কুক সুগাকে বিছনার সাথে চেপে ধরে। সুগা অবাক হয়ে বলে, ভাইয়া, তুমি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে, সব কথা পরে হবে, তার আগে তুই বল, তুই কি পরে ঘুমিয়েছিলি? সুগা নিজের বিখ্যাত ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, সব থেকে প্রশান্তির জিনিস ভাই, লুঙ্গি। জানো তো ভাইয়া, আমি আজ প্রথম লুঙ্গি পরে ঘুমিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি কিছুই পরিনি। জাঙ্কুক চোখ ছোট ছোট করে বলল, আচ্ছা, তা তোর লুঙ্গি কই? সুগা নিজের উপর থেকে কাঁথা সরিয়ে নিয়ে বলে, এই যে আমার পুরো কথা শেষ করতে পারলো না সুগা। তার আগেই নিজের অবস্থা দেখে তাড়াতাড়ি করে আবারও কাঁথা জড়িয়ে নিয়ে চিৎকার করে উঠল, কে যেন আমার ইজ্জত লুটে নিয়ে গেছে গো আম্মি, তোমার ছেলে আর বিয়ে হবে না গো, সব শেষ করে দিল। সুগাকে কাঁথা সরাতে দেখেই জাঙ্কুক নিজের চোখ বন্ধ করে নিয়েছিল। সুগার চিৎকার শুনে জাঙ্কুক ধমকে উঠে বলল, ইডিয়েট, যেটা পড়তে পারিস না সেটা পড়িস কেন? জাঙ্কুক নিজের হাতে থাকা সুগার লুঙ্গিখানা সুগার দিকে ছুড়ে দিয়ে বলে, এটা পর এক্ষুনি, বাঁধর কোথাকার। সুগার দু হাতে নিজের মুখ ঢেকে লজ্জা পাবার ভান করে বল, ছি ছি ভাইয়া, তুমি এটা কি বলছো? আমি তোমার সামনে লুঙ্গি পরবো? আমার বুঝি লজ্জা করে না? জাঙ্কুক দাঁতে দাঁত চিপে বলল, আমি তোকে আমার সামনে চেঞ্জ করতে বলি নাই গাধা, ওয়াশরুম থেকে চেঞ্জ করে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। সুগা অসহায় মুখ করে বলে, তুমি চোখ বন্ধ করো ভাইয়া, তা না হলে ওয়াশরুমে যাওয়ার আগেই আমার সব মানিজ্জত এখানে শেষ হয়ে যাবে। জাঙ্কুক ফোঁস করে একটি নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা তুই যা,
আমি চোখ বন্ধ করে রাখছি। তে বাড়িতে ফিরে ফুরফুরে মেজাজে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজায়। 2 মিনিট পর দরজা খুলে প্রিয়ন্তী। তে বাড়ির ভিতরে ঢোকে আর তার চোখ পড়ে প্রিয়ন্তীর উপরে। কেমন যেন মিটমিট করে হাসছে প্রিয়ন্তী। তে ভুরু কুঁচকে আসে। এই হাসির মধ্যে যে একটা রহস্য লুকিয়ে আছে তা বুঝতে পারে সে। প্রিয়ন্তী। তে ডাকের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে প্রিয়ন্তী। বোনের দিকে তাকিয়ে বলে, বল কি বলবি আপু? তে বিরক্ত হয়ে বলে, তুই এভাবে হাসছিস কেন বলতো? প্রিয়ন্তী মাথা নিচু করে বলে, এমনি। তের কোচকানো ভুরু আরো কুচকে আসে। তার বোনকে তো সে চিনতেই পারছে না। এমনি সময় হাসাহাসি করছিস কেন জিজ্ঞাসা করলে বলে, আমি হাসছি তাতে তোমার কি? আমি কি তোমার মতো ছিচকাদুনি নাকি যে কোনো কিছু হলেই ভ্যা ভ্যা করে কাঁদবো? তে ঠোঁট কামড়ে বলল, কাহিনী কি বলতো? তোর তো সবকিছু সুবিধা ঠেকছে না। প্রিয়ন্তী এবার একটু লাজুক হাসলো, তারপরে বলল, বাড়িতে জাঙ্কুক ভাই এসেছে। তে খিলখিল করে হেসে উঠলো। তার কাছে মনে হলো প্রিয়ন্তীর বলা কথাটা তার লাইফের সেরা জোকস ছিল। তে হাসি চেপে বলল, ও রিয়েলি? না ঘুমিয়ে স্বপ্ন দেখলে যা হয় আর কি। যা যা ঘুমিয়ে পড়। প্রিয়ন্তী মুচকি হেসে বলল, আজ তো আমার চোখে ঘুম ধরা দেবে না আপু। আমি চোখ বন্ধ করলেই শুধু জাঙ্কুক ভাইয়ের মুখ ভেসে উঠছে। কি করে ঘুমাবো বলো? প্রিয়ন্তীর কথায় তের মুখ হা হয়ে যায়। তে অবাক হয়ে বলে, এই মেয়ে, এই বয়স কত তোর? এইটুকু একটা লিলিপুট বলে কিনা চোখ বন্ধ করলে ওর মুখ ভেসে ওঠে। প্রিয়ন্তী তেকে ভেঙচি কেটে বলে ওঠে, এই আমি মোটেও ছোট নই। এই ডিসেম্বর মাসে আমার 7 বছরে পড়বে। আমি কি তোমার মতো নাকি 31 দাঁতের প্রতিবন্ধী? বোনের কথায় তেতে উঠে তে, এই কি কি বললি তুই? তুই আমাকে 31 দাঁতের প্রতিবন্ধী বললি? বেশি বেয়াদব হয়েছিস তুই। দাঁড়া, আমি আম্মুকে এখনই ডাকছি। ওদের দু বোনের চেঁচামেচি শুনে রোজ কিচেন থেকে বেরিয়ে আসে। তারপরে দুজনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? দুটোর ঝগড়া শুরু করেছিস কেন শুনি? প্রিয়ন্তী মুখ গোমড়া করে বলল, দেখো না বড় আপু, আমি মেজো আপুকে বলেছি জাঙ্কুক ভাই আসছে, কিন্তু আমার কথা আপু বিশ্বাসই করছে না। তুমিই বলো জাঙ্কুক ভাই সত্যি আসছে না? তের বুক চিনচিনে ব্যথা শুরু হলো। সত্যি কি সেই মানুষটা এসেছে? তে রোজের দিকে তাকায়, তারপরে ভাঙা ভাঙা গলায় বলে, আপু সত্যি কি জাঙ্কুক ভাইয়া পুরো কথা শেষ করতে পারলো না তে। তার আগেই তার কানে এলো এক পুরুষালী গমগমে গলার আওয়াজ, কি হয়েছে এখানে? জাঙ্কুক গম্ভীর গলার আওয়াজে তিনজন সিঁড়ির দিকে তাকায়। তের বুক কাঁপছে, পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। কতটা বছর পর আজ এত কাছ থেকে শুনলো তার প্রিয় মানুষটার কণ্ঠস্বর। তে চোখ তুলে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তার দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হয় দুজনে। তে চোখ নামিয়ে নেয়। তের খুব করে বলতে ইচ্ছে হলো, আপনি এভাবে তাকাবেন না জাঙ্কুক ভাই। আপনার ওই বাজ পাখির ন্যায় দৃষ্টি যে আমার এই ছোট্ট হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয়। কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না। জাঙ্কুক সুগার রুমে ছিল। হঠাৎ বসার ঘর থেকে চেঁচামেচির আওয়াজ পেয়ে সে নিচে নেমে এসেছে। জাঙ্কুক শব্দ তুলে সিঁড়ি বেয়ে নিচে নামে। জাঙ্কুক নিচে নেমে তের সামনে দাঁড়ায়, তারপরে ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে এখানে? তে আর প্রিয়ন্তী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তাদের দুজনের মুখে কোনো কথা নেই। ওদের দুজনকে চুপ থাকতে দেখে রোজ বলল, কি আর হবে, এরা দুজন সারাদিন টম এন্ড জেরির মতো একে অপরের পিছে লেগেই থাকে। জাঙ্কুক দৃষ্টি বোলায় তের দিকে, তারপর গম্ভীর গলায় বলে, তে তোর রুমে যা, ফ্রেশ হয়ে আমার রুমে আসবি। সময় জাস্ট 10 মিনিট। তে একটা শুকনো ঢোক গিলে, তারপর জাঙ্কুককে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে চলে যায় নিজের রুমের দিকে। আর বেচারি প্রিয়ন্তী মুখ ভোতা করে কিচেনের দিকে গেল। তার জাঙ্কুক ভাই তো তাকেও ডাকতে পারতো। তার আপুর থেকে সে বেশি কাজ করতে পারে। দরজা খুলে জাঙ্কুক নিজের রুমে ঢোকে। 10 বছর আগে ঠিক যেমন ছিল এখনো ঠিক তেমনটাই রয়েছে। জাঙ্কুক তার সারা রুম জুড়ে পায়চারি করে একবার, তারপর বিছানায় গা এলিয়ে দেয়, যেন 10 বছরের ক্লান্তি এক নিমিষেই শেষ করার বৃথা চেষ্টা। জাঙ্কুক চোখ বন্ধ করে ক্লান্তি দূর করার চেষ্টা করে। হঠাৎ করে জাঙ্কুকের ফোন বেজে ওঠে। বিরক্তিতে জাঙ্কুক ভুরু কুঁচকে আসে। জাঙ্কুক শোয়া থেকে উঠে বসে। পকেট থেকে ফোন বের করতেই দেখে জিহুক কল করেছে। ফোন রিসিভ করতেই শুনতে পায় জিহুক নর্ম গলায় বলল, ভাই
পোশাক পেয়েছেন? পেয়েছি। সব ঠিকঠাক আছে তো? আপনার বাবা আপনাকে কিছু বলেনি তো? বাবা এখনো বাড়ি ফেরেনি। ও আচ্ছা। ভাই তাহলে যদি আপনার আরো কিছু প্রয়োজন পড়ে তাহলে আমাকে আবার ফোন দিন। ঠিক আছে? আচ্ছা। বলে জাঙ্কুক ফোন কেটে দেয়। সে মূলত জেহবকে বলেছিল তার জন্য কাপড় কিনে পাঠাতে। এখানে তার পরার মতো কোনো কাপড় নেই। এ বাড়িতে তার অনেক কাপড় আছে কিন্তু সেগুলো পরার অযোগ্য। জাঙ্কুক ভাই ভিতরে আসবো? তের কথায় জাঙ্কুকের ফোন থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকায়। তের পরনে সাদা রঙের একটি গাউন আর লেগিংস। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে। জাঙ্কুক ভেবে পেল না এতটুকু সময়ের মধ্যে এই মেয়ে গোসল করলো কিভাবে। তের ঠোঁটগুলো টিটটির করে কাঁপছে। জাঙ্কুক তের ঠোঁটের দিকে তাকিয়ে একটি শুকনো ঢোক গিলে তারপর শান্ত কণ্ঠে বলে, আয়। তে গুটি গুটি পায়ে রুমে ঢুকে এসে জাঙ্কুকের সামনে মাথা নিচু করে দাঁড়ায়। ফোন কিনে কে দিয়েছে? জাঙ্কুকের গম্ভীর আওয়াজে তে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকায়। তারপর ফিসফিস করে বলে, ভাইয়া। কোন ভাইয়া? ইউনো ভাইয়া, আমার বড় খালামণির ছেলে। ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড। ওহ। বলেই জাঙ্কুক তের দিকে একবার ভালো করে তাকায়। তারপর ঠোঁট কামড়ে বলে, আচ্ছা এখন যা, রুমে গিয়ে রেস্ট নে। তে যেভাবে এসেছিল ঠিক সেভাবে গুটি গুটি পায়ে বেরিয়ে যায়। তে চলে যেতেই জাঙ্কুক বড় বড় করে শ্বাস টেনে নিজের ভিতরে নেয়। রুমের ভিতরে ছড়িয়ে থাকা নিজের প্রেয়সীর শরীরে ঝাঁঝালো মিষ্টি গন্ধটা যে তাকে মাতাল করে দিচ্ছে। মাগরিবের আজান শেষে জিন সব ছেলে মেয়েদেরকে ডাকলেন পায়েস আর নুডলস খাওয়ার জন্য। রোজ নিচেই ছিল। প্রথমে খাবার ঘরে এলো জাঙ্কুক, তার 2 মিনিট পরে এসেছে সুগা। ভাইয়ের পাশের চেয়ারে বসলো। সুগার পরপরই এলো তে আর পিয়ন্তি। দু বোন একসাথে খাবার ঘরে ঢুকতেই দুজনের চোখ পড়ে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক শান্ত হয়ে বসে খাবার টেবিলে। জাঙ্কুকের বাঁ পাশের চেয়ারে বসা সুগা আর ডান পাশের চেয়ারখানা খালি। পিয়ন্তি আর তে দুজনের দিকে আর চোখে তাকায় একবার, তারপরে পায়ের গতি বাড়িয়ে হেঁটে যায় সেদিকে। পিয়ন্তি প্রায় দৌড়ে গিয়ে জাঙ্কুকের পাশের চেয়ারে বসে। তে জাঙ্কুকের পাশের চেয়ারে না বসতে পেরে মুখ কালো হয়ে গেল তার। রোজ বসে পড়ে জাঙ্কুকের সামনের চেয়ারে। তারপর তের দিকে হাত ইশারা করে বলে, তে তুই আমার পাশে এসে বস। তে মুখ গোমড়া করে বসে পড়ে রোজের পাশে। জাঙ্কুক শান্ত চোখে চেয়ে দেখে প্রেয়সীর অভিমানী মুখ। জাঙ্কুক মনে মনে হাসে। তে চোখ পড়ে প্রিয়ন্তীর উপর। প্রিয়ন্তী তার মুখের দিকে তাকিয়ে প্রশান্তির হাসি হাসছে। প্রিয়ন্তীর হাসি দেখে তের গা পিত্তি জ্বলে ওঠে। তে কটমট দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর দিকে। তের দৃষ্টি দেখে প্রিয়ন্তী মুখ বাঁকায়। এমনিতেই জাঙ্কুকের পাশে না বসতে পারায় কষ্টে আর প্রিয়ন্তীর গা জ্বালানো হাসি দেখে রাগে দুঃখে তের কান্না পায়, কিন্তু কাউকে কিছু না বলে মুখ ভার করেই বসে থাকে। তে একবার সবার দিকে তাকায়, সে বাদে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তে আর চোখে জাঙ্কুকের দিকে একবার তাকায়। জাঙ্কুক চুপচাপ বসে পায়েস খাচ্ছে। এরপর তে চুপচাপ খাওয়া শুরু করে। খাবার টেবিলে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। হঠাৎই লিসার ফোন বেজে ওঠে। লিসা চলে যায় খাবার ঘরের বাইরে, ফিরে আসে 5 মিনিট পর। তার মুখ জুড়ে হাসি। জাঙ্কুক তখন খাবার প্রায় শেষের দিকে। 1-2 চামচ পায়েস তার প্লেটে। জাঙ্কুক পায়েসের শেষ চামচটা মুখে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই থেমে যায় লিসার কথাতে। জানো তো আপা, কাল নাকি আমাদের বাড়িতে ইয়োনো আসছে। ছেলেটা ছোটবেলা থেকেই তের জন্য একদম পাগল। জাঙ্কুকের হাত থেমে যায়। ইয়োনো, সে নামটা এর আগে কোথায় যেন শুনেছে। হ্যাঁ, মনে পড়েছে, তের মুখ থেকে শুনেছিল। তে বলেছিল ইয়োনো ভাইয়া ফোন কিনে দিয়েছে। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে আসে। পায়েস খাবার চামচটা শক্ত করে চেপে ধরে জাঙ্কুক। আম্মু, ইয়োনো ভাইয়া কেন আসছে আমাদের বাড়িতে? তের কথায় সবাই জিজ্ঞাসাসুলভ দৃষ্টিতে লিসার দিকে তাকায়। লিসা মিষ্টি হেসে সবাইকে বলে, জাঙ্কুক আসার আনন্দে আপা পরশুদিন একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করবে। তাই আপা নিজে ফোন করে ইয়োনোকে আসতে বলেছে। তাই ইয়োনো আমাদের বাড়িতে আসছে। লিসার কথা শুনে সুগাতে প্রিয়ন্তীর চোখগুলো খুশিতে জ্বলজ্বল করে উঠল, কিন্তু পরিবর্তন দেখা গেল না জাঙ্কুকের মুখে। জাঙ্কুকের মুখ খুব গম্ভীর, চোখ দুটো হঠাৎই লাল হয়ে উঠল। সত্যি বলছো ছোট মা? আমার কি যে আনন্দ লাগছে। কতদিন পর আমাদের বাড়িতে একটা পার্টি হবে। তে
সুগার কথায় তাল মিলিয়ে বলল, আমার খুব আনন্দ হচ্ছে, আর সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে ইউনো ভাইয়া আসবে আমাদের বাড়িতে। তের কথায় আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। জাংকুক নিজের মুখটা আরো গম্ভীর করে নিল। পৃথিবীর তিনজন নারীর সামনে সে কখনো তার নিজের রাগ প্রকাশ করে না, আর সেই তিনজন নারী এখন তার সামনে। জাংকুক এক চামচ পায়েস রেখে হাত ধুয়ে নিল, তারপর গম্ভীর গলায় বলল, আমার খাবার শেষ, আমি গেলাম। তারপর মুখ শক্ত করে বেরিয়ে গেল খাবার ঘর থেকে। ঘড়ির সময় তখন 7:30 ঘরে। দ্রুত পায়ে বাড়ি ফিরলেন জিয়ন বাড়ির দুই কর্তা, জিয়ন কিম নামজুন আর জিয়ন পার্ক বোগাম। দুজনের মুখে ক্লান্তি স্পষ্ট। ঘন্টা তিনেক আগে বাড়ি থেকে তারা কল পেয়েছিল যে তারা আজ খুব তাড়াতাড়িতে যেন বাড়ি ফিরে। বসার ঘরে পা রাখতেই কিম নামজুন আর বোগামের চোখ আটকে যায় সিঁড়ির দিকে। তারা কি ঠিক দেখছে? কিম নামজুন অবাক নয়নি চেয়ে রইলেন সেদিকে। চোখে ভেসে উঠল রাগের ঝিলি। তিনি ব্যঙ্গকণ্ঠে বলে উঠলেন, কেউ বুঝি পাগল হয়ে রাস্তা ভুল করে এ বাড়িতে চলে এসেছে? জাংকুক খাবার শেষ করে নিজের রুমের দিকে যাচ্ছিল, কিন্তু বাবার ব্যঙ্গ কণ্ঠে জাংকুকের পা থেমে যায়। জাংকুক ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের বাবার দিকে, তারপর খাপছাড়া গলায় উত্তর দেয়, পাগল হয়ে পথ ভুলে গেলে তো এ বাড়িতে আসতাম না। কাছেই পাগলাগারদ আছে, সেখানে চলে যেতাম। আমি সজ্ঞানে বাড়িতে এসেছি। ছেলের খাপছাড়া কথায় রাগে নাকের পাটা ফুলে ওঠে নামজুনের। মুখ থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসে, বেয়াদব। জাংকুক উপরের দিকে যেতে যেতে শুধায়, তোমার বউয়ের পেট থেকে জন্ম নেওয়া বেয়াদব, যার মূল কেরি তোমার। জাংকুকের কথায় কিম নামজুন জোর গলায় কিছু বলতে নিলে, কিন্তু তখনই নিজের পাশে দাঁড়িয়ে থাকা ছোট ভাইয়ের থেকে সাবধান বাণীতে থেমে গেলেন তিনি। ভাই, তুমি জাংকুককে কিছু বলো না তো। কত মান অভিমান শেষ করে জাংকুক এ বাড়িতে এসেছে, এখন তোমার খোঁচা মারা কথায় যদি ছেলেটা আবার এ বাড়ি ছেড়ে চলে যায়। দমে যান কিম নামজুন, বুক ভার হয়ে আসে তারও তো কত ইচ্ছে করে ছেলেটা তার সামনে থাকুক। প্রতিদিন খাবার টেবিলে ছেলে মিষ্টি মুখখানা দেখতে চান, কিন্তু সেই সৌভাগ্য তার কোথায়? খাবার শেষ করে বসার ঘরে আসতেই বাবা চাচার থমথমে মুখ দেখে একটি শুকনো ডোক গেলে সুগা। তারপর মাথা নিচু করে সিঁড়ি বেয়ে চলে যায় সুগা। কিম নামজুনের চোখ পড়ে সুগার উপর। তিনি সূক্ষ্ম চোখে তাকান ছোট ছেলের দিকে, তারপর মনে মনে আবার আওড়ান, বেয়াদব। তার পেট থেকে দুটো বেয়াদব হয়েছে। তারপর নিজের কথায় নিজেই ভুল ধরলেন, তার পেটের বেয়াদব হবে কেন? এগুলো তো তার বউয়ের পেট থেকে হওয়া দুটো বেয়াদব। তিনি বিশ্বাস করেন যে আগের নৌকা যেদিকে যায় পিছেরটাও ঠিক সেদিকে যায়। যেমন তিনি পরাচর ছিলেন, তার দেখা দেখি তার ছোট ভাইটাও তেমন পরাচর হয়েছিল, ঠিক তেমনি তার কপালেও জুটেছে। অগোচরে হলেও তিনি শুনতে পান আজকাল তার বড় ছেলের পাশাপাশি তার ছোট ছেলেও নাকি রাজনীতি করে বেড়ায়। তার বাবা সবসময় বলতো, নামজুন ভালোভাবে পড়, কিন্তু তিনি পড়তেন না। তার পড়তে ভালো লাগতো না, তাই ওনার বাবা বলতেন, নামজুন তুই যে আমার কথা শুনছিস না, একদিন তোর ছেলে পেলে হবে। যখন তারা তোর কথা শুনবে না, তখন বুঝবি আমার কষ্ট। নামজুন বিড়বিড় করে বলেন, বাবা তুমি তো চলে গেছো, কিন্তু তোমার দেয়া অভিশাপ আমার কপালে রয়ে গেল। বেদকটা ছোট থেকেই জ্বালিয়ে মারছে, আর এখনো জ্বালাচ্ছে। কি এমন চেয়েছি বাবা হয়ে? চেয়েছি শুধু বাপ চাচার সাথে ব্যবসায় মনোযোগ দিতে, না তিনি রাজনীতি করবে। পড়াশোনা এত ভালো ছেলেটা, ডাক্তার ইঞ্জিনিয়ার অনায়াসে হতে পারতো, কিন্তু তিনি তো রাজনীতি করবে। এই নিয়ে তর্ক বাঁধিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সকাল সকাল জিন সব ছেলে মেয়েদের ডাকলেন খাবার খাওয়ার জন্য। রোজ, তে, প্রিয়ন্তী আর সুগা চারজনে একসাথে আসে খাবার ঘরে। তারা তিনজন খেয়ে কলেজে যাবে, আর প্রিয়ন্তী যাবে স্কুলে। সে এবার ক্লাস 1-এ পড়ে। জাংকুকের থেকে রোজ 10 বছরের ছোট। সে এখন অনার্স 3য় বর্ষের ছাত্রী। আর রোজের থেকে সুগা 2 বছরের ছোট। সে এবার ইন্টার 2nd ইয়ারের ছাত্র। খাবার ঘরে এসে তে চারপাশে চোখ বোলায়, না জাংকুক এখনো আসেনি এখানে। তে শান্তভাবে ডাইনিং চেয়ারে বসে। রোজ খাবার ঘরে ভাইকে না দেখেই বলে ওঠে, আম্মা ভাইয়া কোথায়? ভাইয়া এখনো ঘুম থেকে ওঠেনি। জিন খাবার সার্ভ করতে করতে বলে, না রে জাংকুক এখনো ওঠেনি, আমি একবার গিয়ে ডেকে আসছি, কিন্তু ছেলেটা উঠলোই না। জিনের কথা শুনে সুগা চেয়ার ছেড়ে উঠে বলে, তাহলে আমি গিয়ে ভাইয়াকে ডেকে আনছি।
তখনই আবার বেচারি প্রিয়ন্তি উঠে দাঁড়ালো পানির গ্লাস নেবার জন্য, কিন্তু সেটাতে বুঝলে তো, প্রিয়ন্তিকে উঠতে দেখে তে তড়িঘড়ি করে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর তড়িঘড়ি করে বলে ওঠে, ভাইয়া তুমি বসো, আমি যাই, তোমার শরীরে এখনো হালকা জ্বর আছে, তোমার এত কষ্ট করতে হবে না। বলেই তে যেন প্রায় দৌড়ে বের হয়ে গেল খাবার টেবিল থেকে। এদিকে তের কাজে খাবার ঘরের সবাই বোকা বনে গেল। এটা কি হলো? তে এসে থামলো জাঙ্কুকের রুমের দরজার সামনে। দরজা হালকা ফাঁক করা, তে বুঝলো দরজা খোলা। তে দরজার ফাঁক দিয়ে রুমের ভিতরে উকি দেয়। রুমটা পুরো নীরব। ভাবলো জাঙ্কুক ঘুমিয়ে আছে। তে একবার ভাবলো সে চলে যাবে, কিন্তু পরক্ষণে তার আবার ইচ্ছে হলো জাঙ্কুকের ঘুমন্ত চেহারাখানি দেখার। তে একটি শুকনো ঢোক গিলে তারপর আস্তে আস্তে দরজা খুলে ভিতরে ঢোকে। ঢুকতেই তে প্রথমেই চোখে পড়ে শান্ত ধূসর রঙের দেয়াল, যেন প্রশান্তির এক অদৃশ্য আবরণ। শুভ্র বিছানার মাঝখানে উদাম গায়ে উপর হয়ে শুয়ে আছে জাঙ্কুক। মাথাটা বাম দিকে কাত করা, কাঁথা দিয়ে শরীরের কোমর পর্যন্ত ঢাকা। ঘুমানোর কারণে মাথার সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আছে। ঘুমের ঘোরেও অদ্ভুতভাবে তার ভুরু জোড়া কুঁচকে আছে। লম্বা সরু নাক আর অদ্ভুতভাবে ঠোঁটের নিচে ছোট্ট একটি তিল। তে খুঁটিয়ে খুঁটিয়ে জাঙ্কুককে দেখতে থাকে। হঠাৎ তে চোখে পড়ে জাঙ্কুকের কানের লতিতে একটি ছিদ্র। ছিদ্রটি দেখে তের মনে পড়ে গেল ছোটবেলার কথা। তেকে যখন কান ফোড়ানোর জন্য তার নানুমণি অনেক জোর করছিল, তে কিছুতেই কান ফোড়াবে না। জোর জবরদস্তি করে একটি কান ফোড়ালেও আরেকটি কান কেউ পারছিল না তেকে ফোড়ানোর জন্য। জাঙ্কুক ওদিকে স্কুলে ছিল। স্কুল থেকে সে দৌড়ে এসে তেকে দেখে কান্না করতে। কান্না করতে দেখেই তার বুকের ভিতর ধপ করে ওঠে। কেন কান্না করছে, কি জন্য করছে, কেন তার কান ফোড়ানো হলো, নানান প্রশ্নে সবাইকে মাথায় তুলে নেয়। অবশেষে সবাই জাঙ্কুককে বুঝিয়ে বলে যে এটা করতেই হয় মেয়েদের। জাঙ্কুক তাও বোঝে না, কি করবে মাথায় আসছে না। তার যে তের কান্না সহ্য হয় না। তারপরে সবার বলাতে জাঙ্কুক একটু শান্ত হয়। এরপরে জাঙ্কুককে বলা হয় তেকে রাজি করার জন্য অন্য কানটি ফোড়ানোর জন্য, কারণ একটা কান ফোড়ানো হয়েছে আর একটা না ফোড়ালে কেমন দেখে। তখন জাঙ্কুক অনেক বুঝিয়ে শুনিয়ে তেকে আরেকটা কান ফোড়ানোর জন্য রাজি হয়, কিন্তু তে একটা শর্তে রাজি হয়েছিল, জাঙ্কুককেও কান ফোড়াতে হবে। আর তাই তো জাঙ্কুকও এর সাথে সাথে তখন কান ফোড়িয়েছিল। তে ছোটবেলার সেই কথা মনে করে মনে মনে হাসে। তার জীবনে চারজন পুরুষের ছায়া। তার বাবা, বড় বাবা, সুগা আর জাঙ্কুক। বড় বাবা আর বাবা তো তাকে অনেক ভালোবাসে, কিন্তু সুগার সাথে তার দাকুন্মের সম্পর্ক, কারণ তারা এক বছরের ছোট বড়। জাঙ্কুক সুগাকে বেশি ভালোবাসে না তেকে বেশি ভালোবাসে, এ নিয়ে দ্বন্দ্ব হয় তাদের সবসময়। জাঙ্কুক বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরেও এই দ্বন্দ্ব যেন সুগার সাথে তের শেষ হয়নি। এখন পর্যন্ত তারা ঝগড়া করে। জাঙ্কুক তেকে বেশি ভালোবাসে, সুগা বলে না, জাঙ্কুক সুগাকে বেশি ভালোবাসে। তের এই ভালোবাসা ভালোবাসা বলতে বলতে কখন যে এই পুরুষটাকে সে মনে মনে ভালোবেসে ফেলেছে তা সে নিজেও জানে না। প্রতিদিন টিভিতে নানান জায়গায় জাঙ্কুককে দেখে, কিন্তু বাসা থেকে বের হয়ে যাবার কারণে আর বড় আব্বুর সাথে দ্বন্দ্বের কারণে বড় আব্বুর করা নিষেধ আছে জাঙ্কুককে কারোর সামনে পরিচয় না দিতে। তাই তো কেউই জানে না যে জাঙ্কুকের সাথে এবারের সম্পর্ক। তে এই লোকটাকে দেখার জন্য প্রতিদিন সংবাদ দেখে। সবাই ভাবে তে কত ভালো মেয়ে, তে সবসময় খবর দেখে, কিন্তু সে যে কেন খবর দেখে তা তো আর কাউকে বোঝাতে পারে না। তে অবাক চোখে চেয়ে থাকে জাঙ্কুকের ঘুমন্ত মুখের পানে। তারপর নিজের কপাল থেকে কালো টিপ খুলে জাঙ্কুকের কপালের সাইডে লাগিয়ে দেয়। তারপর বিড়বিড় করে বলে, আপনি এত সুন্দর কেন জাঙ্কুক ভাই? একটু কালো, মাথা একটু টাক আর একটু ভুঁড়ি হলে কি হতো? তা না হলে তো আর আপনাকে এই 30 বছর বয়সে এসে আমার নজরটিকে দিতে হতো না। কথাগুলো বলেই তে ঘুমন্ত জাঙ্কুকে নাকটি টেনে দিল। আর ঠিক তখনই ধপ করে চোখ খুলল জাঙ্কুক। জাঙ্কুক চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে তের দিকে। তে তার রুমে আসার কিছুক্ষণ আগে তার ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ভেঙে যাবার পরও অতিরিক্ত মাথা ব্যথার কারণে চোখ বন্ধ করে রেখেছিল জাঙ্কুক। তখনই জাঙ্কুকের রুমে তের আগমন ঘটে। জাঙ্কুকের ঘুম ভেঙে যাওয়ায় তে নিজেকে গুটিয়ে নেয়। অনুমতি না নিয়ে জাঙ্কুকের রুমে ঢোকার জন্য এখন যদি জাঙ্কুক তাকে বকা দেয়, তে একটা শুকনো ঢোক গেলে জাঙ্কুক তের দিকে তাকিয়ে ঘুম ঝরানো কণ্ঠে বলে ওঠে,
তুই এখানে কি করছিস তে? জাঙ্কুকের ঘুম ঝাড়ানো কণ্ঠ তের কাছে অদ্ভুত লাগলো। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তারপরে মিনমিন করে বলল, আপনাকে ডাকতে এসেছিলাম জাঙ্কুক ভাই, বড় আম্মু আপনাকে খেতে ডাকছে। জাঙ্কুক ঠোঁটের কিনারায় বাঁকা হাসি। ওহ, তাই বুঝি, আমি তো ভাবলাম অন্য কিছু। তে বোকা চোখে জাঙ্কুকের দিকে তাকায়, তারপর কিছু একটা ভেবে বলে, জাঙ্কুক ভাই আপনি কি এতক্ষণ জেগেছিলেন? জাঙ্কুক ঠোঁট কামড়ে বলে, যদি বলি হ্যাঁ। তের বুক ধুকপুক করে ওঠে। তে চোখ বড় বড় করে বলে, কি? জাঙ্কুক কানে দুহাত চেপে বলে, রিল্যাক্স, কিচ্ছু হয়নি, আমি তো এতক্ষণ ঘুমিয়েছিলাম। তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারপর আবার নিজের মাথাটাকে নিচু করে নেয়। জাঙ্কুক খালি গায়ে, এটা দেখে তার অস্বস্তি হচ্ছে। সে পণ করলো জাঙ্কুকের দিকে আর তাকাবে না। তে নিচু স্বরে বলে, সরি। জাঙ্কুক তের অস্বস্তি বুঝতে পারে। খাটের কর্নারে রাখা টি শার্টটা গায়ে চাপিয়ে নেয় জাঙ্কুক, তারপর ভুরু কুঁচকে বলে, কিসের জন্য? অনুমতি না নিয়ে আপনার রুমে ঢোকার জন্য। আমি কিছু মনে করিনি, তোর যখন ইচ্ছে হবে তখনই আমার রুমে ঢুকিস। তে মাথা নেড়ে বলল, আচ্ছা। জাঙ্কুক বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, তে শোন, তুই আম্মাকে গিয়ে বল আমি ফ্রেশ হয়ে আসছি, আর আমার রুমে অনুমতি ছাড়া আসলেও অন্য কারো নাম্বারে অনুমতি ছাড়া ফোন দিস না, তার ফল বেশি ভালো হবে না। তে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায়। সে ভেবে পায় না জাঙ্কুক ভাই তাকে এই কথা কেন বলল। সো বাটারফ্লাই গল্পের এতটুকু পর্যন্ত তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আসলে এটা আমি ওয়ান শট করতে চেয়েছিলাম, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে, প্রায় 1.5 ঘন্টার মতো, তাই আমি এটাকে 2 ভাগে দিলাম। অবশ্যই পরবর্তী পর্বের জন্য তোমরা অপেক্ষা করো, এটা কিন্তু অনেক সুন্দর একটি গল্প, তোমাদের সবার কাছে ভালো লাগবে। আর আমি খুব দ্রুতই পরের পর্বটি নিয়ে আসবো, সবাই অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।